হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেডিক্যাল লার্নিং। আজকে আমরা স্টার্ট করব তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ ক্লাস 10 এর সিভিক্স, ঠিক আছে, যেটা হচ্ছে পাওয়ার শেয়ারিং। ক্লাস 9 আমরা কি পড়েছিলাম? ক্লাস 9 আমরা পড়েছিলাম এডি, অর্থাৎ আমরা যেটা আজ এখন পলিটিক্যাল সায়েন্স যেটা পড়বো, এটা তোমাদের গোটা টপিকটাই হচ্ছে ডেমোক্রেটিক পলিটিক্সের পার্ট 2। ক্লাস 9 আমরা কি পড়েছিলাম? যে ডেমোক্রেটিক যে পলিটিক্স তার পার্ট 1। এই ডেমোক্রেটিক পলিটিক্সের পার্ট 1 আমরা কি করেছিলাম, অর্থাৎ আমাদের বডি, অ্যাকচুয়ালি আমাদের বডি যে ফাংশন করতে গেলে বিভিন্ন অর্গানের যেমন দরকার হয়, ঠিক সেরকম একটা গভর্নমেন্টকে চালাতে গেলে তার কি কি যে ফাংশনাল বডি সম্পর্কে আমরা পড়েছিলাম, ঠিকই তাই তো? কি কি বডি মনে করে দেখো, একবার রিমাইন্ড করো। প্রথমে পড়েছিলাম লেজিসলেচার, ঠিক আছে, অ্যাসেম্বলি রিলেটেড, তারপরে পড়েছিলাম এক্সিকিউটিভ, তারপর জুডিশিয়ারি। এবং এই লেজিসলেচারে কি তাদের কাজ ছিল? তারা কোনো আইন প্রণয়ন, সেই আইনগুলোকে ফর্ম করা, ল ফর্ম করা। এবং এক্সিকিউটিভের পার্ট কি ছিল? এক্সিকিউটিভের পার্ট ছিল সেই যে সমস্ত ল গুলো আছে সেগুলোকে ঠিকঠাক ভাবে ইমপ্লিমেন্ট করা। এবং জুডিশিয়ারি সিস্টেম ছিল, এবং যে লেজিসলেটর এবং যে এক্সিকিউটিভ পার্ট আছে তারা ঠিকঠাক সেই লটাকে পারফর্ম করছে কিনা সমস্ত কিছু সেগুলোকে, অর্থাৎ কারো ডেমোক্রেটিক যে রাইট তাতে ভায়োলেট হচ্ছে না কিনা সেই সম্পর্কে জুডিশিয়ারি দেখাশোনা করা। এবার তোমাদের ক্লাস 10 এর এটা হচ্ছে সম্পূর্ণ, ক্লাস 9 তো আমরা ইলেকটোরিয়াল ব্যাপার সমস্ত পড়ে আসলাম, কিন্তু ক্লাস 10 এর হচ্ছে তোমাদের এই যে এর থেকে একটু ভাস্ট আমাদের পড়তে হবে, অর্থাৎ এইগুলো একটু ফিলোসফিক্যাল ব্যাপার। তার প্রথম যে চ্যাপ্টারটা আছে, এবং দেখো ক্লাস 9 এর সঙ্গে 10টা কিভাবে রিলেটেড, আমরা যেটা পড়ে আসলাম যে ডেমোক্রেটিক ফাংশন করতে গেলে কি হচ্ছে, যে পাওয়ারটা শেয়ার হচ্ছে লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারির মাধ্যমে, ঠিক আছে। তার মানে কোনো পাওয়ারটা শেয়ার হয়েছে কারো হাতে, একজনের হাতে কিন্তু পাওয়ারটা সেন্ট্রালাইজ হয়ে নেই, তাই তো? সাপোজ ধরো তুমি কোনো একটা রিজিয়নে, এই রিজিয়নে তুমি বসবাস করছো, এটা একটা সাপোজ একটা রিজিয়ন। তো এই রিজিয়নের মধ্যে সমস্ত কিছু যদি এই জায়গাটার মধ্যে যদি পাওয়ারটা যদি সেন্ট্রালাইজ থাকে, ঠিক আছে, তাহলে কি হবে? শুধু এই রিজিয়নটাই আমার কি হবে, এর পার্শ্ববর্তী রিজিয়নটাই আমার কি হবে, ডেভেলপড হবে, তাই তো? কিন্তু এই পাওয়ারটাকে যদি আমি শেয়ার করি, অর্থাৎ বিভিন্ন জায়গায় যদি আমি পাওয়ারটাকে শেয়ার করি, তাহলে কি হচ্ছে, যে এই পার্শ্ববর্তী রিজিয়ন গুলো কিন্তু আমার একই সাথে ডেভেলপড হচ্ছে, তাই না? তাহলে পাওয়ার শেয়ারিংটা কি? পাওয়ার শেয়ার এখানে আমাদের আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে যে পাওয়ার যদি শেয়ার করা হয় তাহলে তো পাওয়ারটাতে কমে যাওয়ার কথা, তাই তো? কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। অর্থাৎ এই রিজিয়ন, শুধু এই রিজিয়নটা নয়, অ্যাসোসিয়েট এই বিভিন্ন রিজিয়ন গুলোকে কারণ ঠিকঠাক ভাবে মেনটেন করার জন্য কি হচ্ছে, পাওয়ারটাকে যদি আমি শেয়ার করে দিই তাহলে কি হচ্ছে, বিভিন্ন রিজিয়ন গুলো কিন্তু আমাদের ওয়েল ডেভেলপড হওয়ার একটা চান্স থেকে যাচ্ছে। কারণ একজনের পক্ষে এই যদি পাওয়ারটা যদি সেন্ট্রালাইজ থাকে, তাহলে এই একজনের পক্ষে এই গোটা রিজিয়নটার মধ্যে কি হচ্ছে সেটা কিন্তু জানা সম্ভব নয়, তাই তো? সুতরাং যদি আমরা পাওয়ারটাকে সেন্ট্রালাইজ করে দিই তাহলে কিন্তু এই বিভিন্ন রিজিয়নটার মধ্যে কি হচ্ছে, যে এই রিজিয়নের বিভিন্ন জায়গায় সেন্ট্রালাইজ হওয়ার ফলে বিভিন্ন রিজিয়নটা কিন্তু ডেভেলপ হওয়ার একটা মানে চান্স একটা থেকে যাচ্ছে। এটা হচ্ছে তোমার পাওয়ার শেয়ারিং এর কনসেপ্ট, ঠিক আছে। এবং পাওয়ার শেয়ারিং এর মাধ্যমে কিন্তু লেজিসলেটর, এক্সিকিউটিভ, জুডিশিয়ারির মাধ্যমে কি হচ্ছে, ডেমোক্রেটিক্যালি ফাংশন করছে নাকি সেটাই আমরা দেখছিলাম। এবার তোমাদের এখানে যে পাওয়ার শেয়ারিং এর যে চ্যাপ্টার যেখানে রয়েছে, এখানে প্রথমেই তোমাদের চ্যাপ্টারটা শুরু হয়েছে দুটো এক্সাম্পলের মাধ্যমে, ঠিক আছে। একটা হচ্ছে শ্রীলঙ্কা, আর একটা হচ্ছে বেলজিয়াম। প্রথমে কি আছে তোমাদের? আছে বেলজিয়াম, প্রথমে আছে বেলজিয়াম, আর সেকেন্ড শুরু হয়েছে শ্রীলঙ্কা। এই দুটো এক্সাম্পল দিয়ে তোমাদের এই পাওয়ার শেয়ারিং কনসেপ্টটাকে বুঝিয়েছে এই দুটো মানে নেশনের কনসেপ্ট, এথনিক গ্রুপ দিয়ে। এবার প্রথমেই তোমাদের রয়েছে তোমার বেলজিয়ামে। দেখো এই যে বেলজিয়াম রিজিয়নটা তোমাদের বইয়ে দেখবে যে বেলজিয়াম এবং শ্রীলঙ্কা তাদের প্রথমেই কি দিয়েছে, তোমাদের ইনিশিয়াল অর্থাৎ এথনিক গ্রুপের পার্টটা দিয়েছে, তারপরে কিন্তু শ্রীলঙ্কা সম্পর্কে বর্ণনা করেছে এবং তারপরে অন্যান্য পার্ট সম্পর্কে বর্ণনা করেছে। কিন্তু আমরা এই ভিডিওটা দুটো একটু আলাদা করে করব, কি যে প্রথমে বেলজিয়াম সম্পর্কে আমরা আলোচনা করব, ঠিক আছে, এবং তার অ্যাকোমোডেশন সম্পর্কে আলোচনা করব, এবং তারপরে আমরা কিন্তু শ্রীলঙ্কা সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। তো চলো বেলজিয়াম দেখে স্টার্ট করা যাক।
তো বেলজিয়াম কি হচ্ছে, তোমরা জানো যে বেলজিয়াম হচ্ছে ইউরোপের একটা ছোট্ট একটা দেশ, তাই তো, ইউরোপের একটা, তাহলে এটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি, ঠিক আছে, এটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি। এই বেলজিয়ামের যে বাউন্ডারি যেটি শেয়ার করে, বেলজিয়ামের উত্তর দিকে শেয়ার করে নেদারল্যান্ড, ঠিক আছে, এবং তার নিচের পোর্শনে, বেলজিয়ামের নিচের পোর্শনে শেয়ার করে তোমার ফ্রান্স, এবং ইস্টার্ন সাইডে বেলজিয়ামে শেয়ার করে জার্মানি, ঠিক আছে। এবং এই বেলজিয়ামের যে রাজধানী সেটা হচ্ছে তোমার ব্রাসেল, এটা হচ্ছে তার ক্যাপিটাল, বেলজিয়ামের ক্যাপিটাল হচ্ছে ব্রাসেল, এবং এর পপুলেশন হচ্ছে তোমার কত, মোটামুটি 1 crore, এবং এরিয়াটা কত, এরিয়া খুব ছোট, আমাদের যেমন হরিয়ানা স্টেট, আমাদের হরিয়ানা স্টেটের মতো এর কিন্তু এরিয়া। এবার এই দেখবো আমরা যে এই যে বেলজিয়াম স্টেটটা, এর এথনিক কম্পোজিশনটা আমরা দেখবো, এবং কিভাবে এথনিক কম্পোজিশন ডাইভার্সিটি থাকার ফলেও এখানকার গভর্নমেন্ট কিভাবে এই এথনিক কম্পোজিশনটাকে ডাইভার্সিটির মধ্যে ইউনিফাইড করেছিল, ঠিক আছে। এবং তারপরে আমরা দেখবো যে শ্রীলঙ্কা, ঠিক আছে। এবং সুতরাং এই যে পাওয়ার শেয়ারিং কনসেপ্টটা, যেটা তোমাদের প্রথম যে থ্রু আউট এই যে চ্যাপ্টারটা চলবে পাওয়ার শেয়ারিং, এবং এর পরের যে সেকেন্ড চ্যাপ্টার যেটা চলবে তোমাদের ফেডারেলিজম, এই দুটোই কিন্তু এই ডেমোক্রেসি সম্পর্কে তোমাদের রিলেটেড। সুতরাং এই পাওয়ার শেয়ারিং কনসেপ্টটাকে বোঝানোর জন্যই কিন্তু তোমাদের দুটো কেস স্টাডি দিয়েছে, একটা হচ্ছে বেলজিয়াম, একটা হচ্ছে শ্রীলঙ্কা। এবার বেলজিয়ামের একটা আউটলাইন আমরা আলোচনা করলাম, আমরা জানলাম যে বেলজিয়ামের রাজধানী হচ্ছে ব্রাসেল, এবং এটা ইউরোপিয়ান দেশ, এবং তার বাউন্ডারি শেয়ারও আমরা করলাম। এবার আমরা দেখবো তার এথনিক গ্রুপ কি বেলজিয়ামের, সেটা আমরা দেখে নেবো। দেখো তোমাদের এবার অর্থাৎ বেলজিয়ামের কেস স্টাডি দেখবো, অর্থাৎ বেলজিয়াম কি, বেলজিয়ামের আমরা কি দেখবো, এথনিক কম্পোজিশন। তাহলে এথনিক কম্পোজিশন মানে অর্থাৎ এথনিক জিনিসটা কি, এথনিক হচ্ছে এ সোশ্যাল ডিভিশন বেসড অন শেয়ার কালচার। তার মানে কি, অর্থাৎ সাপোজ ধরো আমরা ইন্ডিয়া, ঠিক আছে, তা ইন্ডিয়ার একটা মেন ফিচার্স কি, যে আমাদের মধ্যে ডাইভার্সিটি আছে কিন্তু তার মধ্যে কিন্তু ইউনিটি আছে। তা ডাইভার্সিটি অন দ্য বেসিস অফ হোয়াট, ডাইভার্সিটি অন দ্য বেসিস অফ কালচার, অন দ্য বেসিস অফ রিলিজিয়ন, ঠিক আছে, অন দ্য বেসিস অফ ফুড হ্যাবিট, এই সমস্ত নিয়ে আমাদের ডাইভার্সিটি রয়েছে। অর্থাৎ ধরো আমরা বাঙালি, তো আমাদের বাঙালি যে কালচার, আমাদের বাঙালি যে মানে ট্র্যাডিশন, সেটা অন্যান্য যে কমিউনিটি তাদের থেকে একটু আলাদা। তাহলে কি হচ্ছে, আমরা হচ্ছে আমাদের নিজস্ব বাঙালি, আমাদের নিজস্ব একটা এথনিক গ্রুপ, তাই তো। এইভাবে আর কি এথনিক গ্রুপ মানে, তাহলে আমরা কি করছি, আমরা শেয়ার কালচার আমরা কি করি, এক্সচেঞ্জ করি, আমরা একে অপরে একই ধরনের কালচার, একই ধরনের মানে ট্র্যাডিশন, ফুড থেকে আরম্ভ করে মোটামুটি মোরাললেস একই আমরা কিন্তু মানে লাইফস্টাইল লিড করি, সেটা আমাদের বাঙালি লাইফস্টাইল। তো সেরকম কি এবার এই যে বেলজিয়াম কান্ট্রিটা, এর কিন্তু একটা আলাদা ধরনের একটা পিকিউলারের একটা এথনিক কম্পোজিশন। যদি আমরা কান্ট্রি ওয়াইজ দেখি, অর্থাৎ অল ওভার দ্য কান্ট্রি ওয়াইজ এর এথনিক কম্পোজিশন কিন্তু আলাদা, আবার এর ক্যাপিটাল ওয়াইজ কিন্তু এর এথনিক কম্পোজিশন কিন্তু আলাদা। কিভাবে দেখো, প্রথমে এটা তোমাদের বেলজিয়ামের একটা আউটলাইন ম্যাপ, তাই তো। এবার এই বেলজিয়ামের আউটলাইনে ম্যাপে 4টে রিজিয়নে ভাগ করা রয়েছে, ঠিক আছে। এই একটা রিজিয়ন, এই একটা রিজিয়ন, এই একটা রিজিয়ন, আর এই একটা রিজিয়ন। এই যে মাঝে যেটা আছে, এটা এর বেলজিয়ামের ক্যাপিটাল হচ্ছে ব্রাসেল, অর্থাৎ এটা হচ্ছে ক্যাপিটাল, বেলজিয়ামের ক্যাপিটাল ব্রাসেল। এবার দেখো বেলজিয়ামের উত্তর দিকটার এই যে রিজিয়নটা, এটা কে এর সাথে কে বর্ডার শেয়ার করছে, নেদারল্যান্ড, এর সাথে বর্ডার শেয়ার করছে নেদারল্যান্ড। নেদারল্যান্ডে কি ভাষা বলা হয়, নেদারল্যান্ডে ডাচ ভাষা বলা হয়। এবং এর সাউথে এই রিজিয়নটা, এর সাথে কে বর্ডার শেয়ার করছে, এর সাথে বর্ডার শেয়ার করছে ফ্রান্স, তাই তো। ফ্রান্সের ভাষা কি, ফ্রেঞ্চ, তাই তো। আর এই যে এই রিজিয়নটা শেয়ার করছে কার সাথে, বর্ডার শেয়ার করছে জার্মানি, এবং নিচের এই রিজিয়নটা এটা হচ্ছে লাক্সেমবার্গ। তাহলে প্রথমে বেলজিয়ামের আমাদের আউটলাইন ম্যাপ সম্পর্কে একটা কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে, যে উত্তর দিকে রয়েছে নেদারল্যান্ড, এবং এই পোর্শনটা রয়েছে ফ্রান্স, এদিকটা রয়েছে জার্মানি, এবং তার নিচে এই পোর্শনটা রয়েছে লাক্সেমবার্গ, তাই তো। এবার এটা হচ্ছে গোটা নেশন ওয়াইজ এর
কম্পোজিশন। এবং নেদারল্যান্ডের এই যে রিজিয়নটা, এই রিজিয়নটাকে বলা হয় ফ্লেমিশ রিজিয়ন। এই রিজিয়নটা কি বলে? ফ্লেমিশ রিজিয়ন। ফ্লেমিশ রিজিয়ন। এবং এই যে রিজিয়নটাকে, এটাকে বলা হয় বেলন রিজিয়ন। বেলন রিজিয়ন। তাহলে বেলন রিজিয়নে কি ফ্রেঞ্চ স্পিকিং পপুলেশনের লোক বেশি, এবং ফ্লেমিশ রিজিয়নে কিন্তু আমাদের কি ডাচ স্পিকিং পপুলেশন বেশি। এটা নেশন ওয়াইজ। দেখো এখানে কি হচ্ছে যে 59% যে পপুলেশন সে লিভস ইন দা কি হচ্ছে ফ্লেমিশ রিজিয়ন, অর্থাৎ যে মেজরিটি কারা, তাহলে এখানে যে ফ্লেমিশ রিজিয়নে যারা বসবাস করছে এর কিন্তু 59% লোক, অর্থাৎ এরা মেজরিটি, এরা কিন্তু ফ্লেমিশ রিজিয়নে রয়েছে। এবং এরা কি ভাষা বলে? ডাচ ভাষা বলে। আবার 40% লোক কি হচ্ছে বেলোনিয়া রিজিয়নে থাকছে এবং স্পিক যেহেতু বেলোনিয়ান রিজিয়ন, তাহলে এটা হচ্ছে মাইনরিটি নেশন ওয়াইজ। এরা কত পার্সেন্ট? 40%, এরা 59%। ঠিক আছে, এরা কি ভাষা বলে? এরা ফ্রেঞ্চ ভাষা বলে এখানে। তাহলে এখানে কি এই রিজিয়নটা কি ভাষা চলে? এই রিজিয়নটা তোমার আমরা বলার জন্য এখানে লিখে দিলাম, এখানে ডাচ ভাষা চলে, তাই তো। এবং এই রিজিয়নটা কি ভাষা চলছে? ফ্রেঞ্চ ভাষা চলে, ফ্রেঞ্চ ভাষা চলে। তার মানে কি ডাচরা হচ্ছে মেজরিটি এবং ফ্রেঞ্চ নেশন ওয়াইজ এরা হচ্ছে মাইনরিটি। এবং বাকি যে 1% রয়েছে সেটা চলে, অর্থাৎ 1% এই রিজিয়নটাতে এটা চলে জার্মান স্পিকিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ জার্মান ভাষা এখানে বলা হয়। কিন্তু দেখো ক্যাপিটাল ওয়াইজ কিন্তু এর সিনারিওটা পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। নেশন ওয়াইজ কি হচ্ছে? নেশন ওয়াইজ হচ্ছে তোমার ফ্লেমিশ রিজিয়নে যারা রয়েছে, অর্থাৎ তারা ডাচ স্পিকিং পপুলেশন বেশি, এবং তোমার ফ্রেঞ্চ ভাষায় রয়েছে মাইনরিটি। ঠিক আছে, কিন্তু ক্যাপিটালে দেখা যাচ্ছে, অর্থাৎ এই ব্রাসেলসে কি হচ্ছে, এর যে ক্যাপিটাল, এখানে কিন্তু 80% লোক আবার ফ্রেঞ্চ, অর্থাৎ ক্যাপিটালে 80%, এই ক্যাপিটাল রিজিয়নটাতে 80% লোক তারা কিন্তু ফ্রেঞ্চ ভাষায় কথা বলছে। আবার 20% লোকে কি বলছে? তারা ডাচ ভাষায় কথা বলছে। তার মানে কি এখানে আবার হয়ে যাচ্ছে কিন্তু, অর্থাৎ ফ্রেঞ্চ ভাষার লোকেরা এরা মেজরিটিতে চলে আসছে, এবং ডাচ ভাষার লোকেরা কিন্তু ক্যাপিটালেও কিন্তু এরা মাইনরিটিতে চলে আসছে। তাহলে পুরোটাই আলাদা, তাই না? নেশন ওয়াইজ এবং ক্যাপিটাল ওয়াইজ। নেশন ওয়াইজ যারা, অর্থাৎ ডাচরা যারা মানে এরা সংখ্যালঘু ছিল, অর্থাৎ এরা মেজরিটিতে ছিল, এবং ফ্রেঞ্চ পিপল মাইনরিটিতে ছিল। কিন্তু ক্যাপিটালে কিন্তু এরা কিন্তু আবার কি হলো, ফ্রেঞ্চ মানে অর্থাৎ এরা মেজরিটিতে চলে এলো, এবং যারা ছিল তারা কিন্তু মাইনরিটিতে চলে এলো, ডাচটা। তাহলে পুরো কন্ট্রাডিক্টরি কি হচ্ছে, একটা সিচুয়েশন ক্রিয়েট হলো। এর ফলে কি হলো? এর ফলে এই রিজিয়নে কিন্তু এই বিভিন্ন এথনিক লোকের গ্রুপদের মধ্যে কিন্তু একটা টেনশন ক্রিয়েট হয়। ঠিক আছে, এবার কি কারণে টেনশন ক্রিয়েট হয় সেটা আমরা দেখব। দেখো এবার আমরা কি দেখলাম, যে মেজরিটি এবং মাইনরিটির যে সিনারিও সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে নেশন ওয়াইজ টু কান্ট্রি ক্যাপিটাল ওয়াইজ। ঠিক আছে, নেশন ওয়াইজ এদের কত আছে? নেশন ওয়াইজ অর্থাৎ ডাচ স্পিকিং পপুলেশন বেশি, এরা মেজরিটি, এবং মাইনরিটি হচ্ছে ফ্রেঞ্চ স্পিকিং পপুলেশন, এদের হচ্ছে 40%। ঠিক আছে, এবং ক্যাপিটাল ওয়াইজ কিন্তু এটা কিন্তু বর্তমানে আলাদা হয়ে যাচ্ছে। ক্যাপিটাল ওয়াইজ এরা হয়ে যাচ্ছে 80%, এবং অর্থাৎ ফ্রেঞ্চ স্পিকিং 80% এবং 20% হয়ে যাচ্ছে ডাচ স্পিকিং। এবং এর ফলে কি প্রবলেম হলো? তাহলে কি ক্যাপিটাল রিজিয়নে হচ্ছে, অর্থাৎ ডাচ স্পিকিং থেকে ফ্রেঞ্চ স্পিকিং পপুলেশনদের ডমিনেন্সি বেশি, তারা মেজরিটি। এবার তার ফলে দুটো কমিউনিটির মধ্যে কি ক্লাস হচ্ছে, অর্থাৎ the reason for টেনশন ক্রিয়েট হলো দুটো কমিউনিটির মধ্যে। তার কারণটা কি? এমনি তো টেনশন ক্রিয়েট হয় না। দেখো তার প্রথম কারণ হচ্ছে যে কি বলছে, যে মাইনরিটি ফ্রেঞ্চ স্পিকিং, অর্থাৎ মাইনরিটি ফ্রেঞ্চ স্পিকিং কেন? কারণ তারা নেশন ওয়াইজ তারা মাইনরিটি, সেজন্য কি করছে, কমিউনিটি ওয়াজ রিলেটিভলি রিচ অ্যান্ড পাওয়ারফুল, অর্থাৎ তাদের কাছে পয়সা প্রচুর ছিল। ঠিক আছে, এবং অবভিয়াসলি যাদের কাছে পয়সা প্রচুর থাকবে তাদের এমনিতেই তারা অটোমেটিক্যালি তারা পাওয়ারফুল। সেজন্য কিন্তু মাইনরিটি ফ্রেঞ্চ স্পিকিংরা কিন্তু ব্রাসেল, অর্থাৎ তার যে রাজধানী, সেখানে কিন্তু তারা মেজরিটি এবং তারা রিচ এবং পাওয়ারফুল। ঠিক আছে, ক্লিয়ার? সেকেন্ড কি, এটা একটা কারণ। সেকেন্ড হচ্ছে ডাচ স্পিকিং কমিউনিটি গট দ্য বেনিফিট অফ ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন মাচ লেটার, অর্থাৎ ক্যাপিটালে যেহেতু তারা মাইনরিটি,
তাই তো, কিন্তু সমস্ত ইকোনমিক ডেভেলপমেন্ট, এডুকেশনের সমস্ত সুযোগ সুবিধা কারা পাচ্ছে? তারা বেশি কারা পাচ্ছে? ডাচ স্পিকিং না ফ্রেঞ্চ স্পিকিং পিপলরা, ঠিক আছে? কারণ তাদের ব্রাসেলে অর্থাৎ রাজধানীতে তাদের মেজরিটি বেশি, নেশন ওয়াইজ তাদের মেজরিটি কম থাকলেও। তার ফলে কি হচ্ছে, তারপরে এই যে কারণ তারা এই যে ডাচ স্পিকিং ফ্রেঞ্চ স্পিকিং পিপলটা বেশি মানে ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে এডুকেশনের সমস্ত দিক থেকে তারা বেনিফিট পাচ্ছে, ইকুয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে না সবার ক্ষেত্রে, সেই জন্য তার ফলে কি হচ্ছে, দিস লেড টু দা tension between the Dutch and the French speaking community during the 1950 to 1960, অর্থাৎ এই যে কারণ, এই দুটো কারণের ফলে কি হচ্ছে যে 1950 থেকে 1960 এর মধ্যে এই দুটো কমিউনিটির মধ্যে ক্লাস সৃষ্টি হয়, ঠিক আছে? এবং সেটা 1950 থেকে 50 to 60 এর মধ্যে একটা চরম আকার ধারণ করে। তার ফলে কি হয়, এবং the tension between the two communities was more acute in Brussels, এবং অর্থাৎ এই যে দুটো কমিউনিটির মধ্যে টেনশন ক্রিয়েট হলো, এটা সবথেকে থেকে অ্যাকিউট অর্থাৎ সবথেকে থেকে চরম আকার ধারণ করলো কোথায়? এই যে ব্রাসেল অর্থাৎ তার যে রাজধানী সেখানে। কারণ কি? কারণ নেশন ওয়াইজ তো এরা, বারবার বলছি যে নেশন ওয়াইজ ওরা কিন্তু মেজরিটি ডাচরা, কান্ট্রি ওয়াইজ কিন্তু ফ্রেঞ্চরা মাইনরিটি, কিন্তু ব্রাসেলে কি হচ্ছে এর পুরো অপোজিট সিনারিও, অর্থাৎ এখানে অর্থাৎ ফ্রেঞ্চ স্পিকিং পিপলরা কি হচ্ছে ব্রাসেলে কিন্তু বেশি সুবিধা ভোগ করছে, ঠিক আছে, এডুকেশনের দিক থেকে, তারপর তোমার কি বলে ইকোনমিক ডেভেলপমেন্টের দিক থেকে, ইকোনমিক যে সমস্ত সুযোগ সুবিধা সেই সমস্ত অর্থনৈতিক সুযোগ সুবিধা কারা ফ্রেঞ্চ স্পিকিং পিপলরা বেশি ভোগ করছে। তার ফলে এতে এই দুটো কমিউনিটির মধ্যে ক্লাস সৃষ্টি হলো, ঠিক আছে? এবং এই দুটো কমিউনিটির মধ্যে ক্লাস সৃষ্টি হওয়ার ফলে কি হলো, তার ফলে কি তার পরবর্তীকালে কি এই বেলজিয়াম গভর্নমেন্ট কি স্টেপ নিল সেটা কিন্তু আমরা নেক্সট স্লাইড এবার দেখবো, ঠিক আছে? এই যে তোমাদের যে এটা কিন্তু খুব সিম্পল একটা পাওয়ার শেয়ারিং যে চ্যাপ্টারটা, এটা কিন্তু খুব একটা সিম্পল চ্যাপ্টার, এটা আমরা দুটো ভিডিওর মধ্যে কিন্তু এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করব। তোমাদের এনসিইআরটি যে বুক আছে, এনসিইআরটি বুকে কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু খুব সুন্দর করে এটা সম্পর্কে বলা আছে। তার সত্ত্বেও আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে যে যদি কোনো বুঝতে অসুবিধা হয় সেই জন্য তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু পাই টু পাই সমস্ত জিনিসটা কিন্তু তুলে ধরা হচ্ছে। সুতরাং ভিডিও যখন দেখবে তার সাথে সাথে কিন্তু বইটাও কিন্তু তোমাদেরকে খুলতে হবে এবং বইটাও লাইন বাই লাইন দেখে যেতে হবে, কারণ সমস্ত কিছু জিনিস কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু অনলাইনে পড়াশোনার মধ্যে কিন্তু সম্ভব নয়, অফলাইন পড়াশোনাও কিন্তু ভীষণভাবে কিন্তু জরুরি। সুতরাং এই ভিডিওটা করার উদ্দেশ্যটাই এটাই যে তোমাদের যে পড়তে যখন কোনো কিছু বুঝতে অসুবিধা হবে তখন কিন্তু এই ভিডিওটা তোমাদের কিন্তু হেল্প করবে। কিন্তু ইনিশিয়ালি তোমাদেরকে বইটাকেই কিন্তু ভালো করে পড়তে হবে এবং যে সমস্ত জায়গাগুলো বুঝতে পারবে না তার বোঝার অ্যাসিস্ট্যান্ট হিসাবে তোমরা কিন্তু এই ভিডিওটাকে কিন্তু অ্যাজ এ সাবস্টেন্স হিসাবে তোমরা অ্যাসিস্ট্যান্ট হিসাবে কিন্তু তোমরা ফলো করতে পারো। এবং আশা করি তোমরা যদি ভিডিওটা ফলো করো এবং প্রত্যেকটা জিনিস কিন্তু টপিক মাইনিউটলি মানে এখানে মানে বর্ণনা করা হবে, তোমরা লাইন বাই লাইন কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা বুঝতে পারবে এবং একটা তোমাদের একটা ক্লিয়ার একটা কম্প্রিহেন্সিভ ধারণা কিন্তু তোমাদের মনে এই পাওয়ার শেয়ারিং সম্পর্কে গড়ে উঠবে, ঠিক আছে? তো সুতরাং আমরা আবার যে নেক্সট স্লাইডে এবার দেখবো যে এই যে দুটো কমিউনিটির মধ্যে টেনশন তো ক্রিয়েট হলো, তার ফলে বেলজিয়ান গভর্নমেন্টের কি রোল ছিল, তার ভূমিকা কি ছিল সেটা কিন্তু আমরা এবার দেখবো। দেখো তাহলে আমরা কি দেখলাম যে দুটো কমিউনিটির মধ্যে অর্থাৎ যে ফ্রেঞ্চ স্পিকিং পিপল এবং ডাচ স্পিকিং পিপলদের মধ্যে টেনশন ক্রিয়েট হতে লাগলো, ঠিক আছে? কারণ তারা নেশন ওয়াইজ কেউ মাইনরিটি, আবার ক্যাপিটাল ওয়াইজ সিনারিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যে মাইনরিটি সে হচ্ছে মেজরিটিতে চলে আসছে, ঠিক আছে? তো এর জন্য বেলজিয়াম যে গভর্নমেন্ট, ঠিক আছে, এখানে বেলজিয়াম গভর্নমেন্ট এখানে তোমার 1973 থেকে অর্থাৎ 1973 নয় 1970 থেকে 1993 ওভার দ্য পিরিয়ড কি করে তাদের যে কনস্টিটিউশন আছে সেটাকে মোটামুটি 4 বার চেঞ্জ করে। কতবার? 4 টাইমস কিন্তু চেঞ্জ করে তাদের কনস্টিটিউশনটাকে। কে? বেলজিয়ান গভর্নমেন্ট। কেন চেঞ্জ করেছিল? যে তাহলে দেখো এখানে কি বলেছে, এখানে অ্যাকোমোডেশন ইন বেলজিয়াম, অর্থাৎ অ্যাকোমোডেশন মানে কি? অ্যাকোমোডেশন মানে যে কোনো জায়গায় এ গ্রুপ অফ পিপল বা কোনো লোকের একটা কোনো থাকার জায়গা, সেটাই তো আমরা অ্যাকোমোডেশন বলতে বুঝি। তো সেখানে অর্থাৎ বেলজিয়ামের কিভাবে অ্যাকোমোডেশন হয়েছিল
কারণ এখানকার যে গভর্নমেন্ট, সে গভর্নমেন্ট এখানে 1970 থেকে 1993 হ্যাঁ এই পর্যন্ত কি করেছিল, তাদের যে কনস্টিটিউশন আছে তাকে 4 বার চেঞ্জ নিয়ে এসেছিল এই দুটো কমিউনিটির মধ্যে যে ক্লাস যে টেনশন ছিল সেটাকে ইরাডিকেট করার জন্য, দূর করার জন্য। তো এই 4 বার যে কনস্টিটিউশনে চেঞ্জেস নিয়ে আসা হয়, তার ফলে কি কি চেঞ্জেস এই কনস্টিটিউশনে নিয়ে আসা হয়েছিল এবং যার ফলে তাদের দুটো কমিউনিটির মধ্যে পিস অর্থাৎ এস্টাবলিশ হয়েছিল। ঠিক আছে, সেই চেঞ্জেস গুলো আমরা এবার এই স্লাইডে দেখবো। কি কি চেঞ্জেস দেখো, এখানে হয় নাম্বার অফ ডাচ এন্ড ফ্রেঞ্চ, অর্থাৎ ডাচ এবং ফ্রেঞ্চ যে স্পিকিং লোকেদের তাদের মিনিস্টার কি শ্যাল বি ইকুয়াল ইন দা সেন্ট্রাল গভর্নমেন্ট। অর্থাৎ এখানে কোনো ভ্যারি করছে না, কোনো ম্যাটার নয় যে কারা কমিউনিটি বা কারা মেজরিটি বা কারা মাইনরিটি। এখানে ফ্যাক্টর কি করছে, যে মেজরিটি মাইনরিটি যাই হবে হোক, কিন্তু সেন্ট্রালে যে গভর্নমেন্ট যে ফর্ম হবে এবং সেখানে যে মিনিস্টারের যে সংখ্যা হবে সেটা কিন্তু ইকুয়াল হবে। ইকুয়াল মানে কি, অর্থাৎ যতগুলো ডাচ কমিউনিটি থেকে লোক থাকবে ততগুলো কিন্তু অর্থাৎ তোমার ফ্রেঞ্চ কমিউনিটির লোকও থাকবে। ঠিক আছে, তাহলে কি হবে, ইকুয়ালিটি হলো একটা। ঠিক আছে, তারপরে যে সেকেন্ডটা, সাম স্পেশাল ল রিকোয়ার দ্য সাপোর্ট অফ দ্য মেজরিটি মেম্বার ফ্রম ইচ লিঙ্গুইস্টিক গ্রুপ, সো সিঙ্গেল কমিউনিটি ক্যান মেক ডিসিশন কি হচ্ছে আনলিটারেলি। ঠিক আছে, ইউনিলিটারেলি, তার মানে কি, এবং কিছু সাপোজ এমনটা হয় যে সরকার চালাতে কিছু কিছু আইন কানুনের কিন্তু পরিবর্তনের দরকার পড়ে, তাই তো? সেই পরিবর্তন করতে গেলে কি করতে হবে, যদি কোনো স্পেশাল ল যদি আনতে হয় তাহলে কি হবে, কার সাপোর্ট লাগবে, মেজরিটি ফ্রম দ্য ইচ লিঙ্গুইস্টিক গ্রুপ, অর্থাৎ প্রত্যেকটা যে লিঙ্গুইস্টিক গ্রুপ আছে তার থেকে ফুল সাপোর্ট মেজরিটি লাগবে প্রত্যেকটাই। ঠিক আছে, অর্থাৎ ডাচেরও লাগবে, তার সাথে সাথে ডাচ স্পিকিং পিপলেরও লাগবে এবং ফ্রেঞ্চ স্পিকিং পিপলেরও লাগবে। অর্থাৎ সেই কোনো স্পেশাল কোনো আইন প্রণয়ন ইমপ্লিমেন্ট করতে গেলে দুটো কমিউনিটি পিপলেরই কিন্তু অর্থাৎ সম্মতি লাগবে এবং কেউ কিন্তু অর্থাৎ নিজের মনে মেজরিটি বলে সে যে তার পক্ষে যে আইনটা করে নেবে, পাস করিয়ে নেবে, সেটা কিন্তু হবে না। ঠিক আছে, অর্থাৎ ইকুয়াল কি লাগবে, এখানে ভোটিং লাগবে, ইকুয়াল কিন্তু অর্থাৎ কি সাপোর্ট লাগবে দুটোই লিঙ্গুইস্টিক গ্রুপে। ঠিক আছে, তারপরে দেখো মেনি পাওয়ার্স অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাভ বিন গিভেন টু দ্য স্টেট গভর্নমেন্ট অফ দ্য টু রিজিয়নস অফ দ্য কান্ট্রি। অর্থাৎ এখানে যে কি হয়েছিল, যে আমরা এটা ধরে নিয়ে মানে বেলজিয়ামের যে রাজধানী ব্রাসেল, ঠিক আছে, এই ব্রাসেলের এই বেলজিয়ামের মধ্যে যে দুটো পার্ট ছিল, একটা হচ্ছে ফ্লেমিশ রিজিয়ন আর একটা হচ্ছে বেলোনিয়া রিজিয়ন। ঠিক আছে, তো এর মধ্যে তো কি হয়েছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট কি করলো, যে তারা কিন্তু তারা ইন্টারফেয়ার করলো না। বিভিন্ন কিছু ম্যাটার আছে, সেই ম্যাটারগুলোকে এই যে বিভিন্ন স্টেট রয়েছে সেই স্টেটের উপরেই কিন্তু সেই জিনিসগুলো কিন্তু তারা কি করলো, হ্যান্ড ছেড়ে দিল। ঠিক আছে, এখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু কোনো রকম ভাবে কিন্তু ইন্টারফেয়ার করবে না। ঠিক আছে, তার মানে কি হলো, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ফর্ম হয়েছে, তার সাথে সাথে প্রথমে এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট ফর্ম হলো, তার সাথে সাথে এখানে কি হলো, একটা স্টেট গভর্নমেন্টও ফর্ম হলো, তাদের কিছু স্পেশাল কিছু পাওয়ার দেওয়া হলো এবং তারা কিন্তু সাবঅর্ডিনেট হিসেবে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কাজ করবে না। স্টেট গভর্নমেন্ট কি করতে পারে, অ্যাকর্ডিং টু দেয়ার মানে কি বলবো, তাদের যে মানে লোক আছে এবং তাদের যে কমিউনিটি লোক আছে, যে লিঙ্গুইস্টিক লোক আছে, তাদের বেসিসে কি করতে পারে, তারা নিজেদের মতো ডিসিশন নিতে পারে, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো ইন্টারফেয়ার করবে না। ঠিক আছে, সেটাই কি বলেছে, মেনি পাওয়ার্স অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছে, হ্যাভ বিন গিভেন টু দ্য স্টেট গভর্নমেন্ট এবং কি হয়, যে অফ দ্য টু রিজিয়ন অফ দ্য কান্ট্রি, এবং দুটো রিজিয়ন অর্থাৎ ফ্লেমিশ রিজিয়ন এবং বেলোনিয়া রিজিয়নের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো। তারপরে দেখো, তারপর কি বলছে, ব্রাসেলস হ্যাজ দ্য সেপারেট গভর্নমেন্ট which both the communities have equal participation, অর্থাৎ রিপ্রেজেন্টেটিভস। অর্থাৎ ব্রাসেল যে বেলজিয়ামের যে রাজধানী, সেখানে কি হলো, সেখানে যে সেন্ট্রাল গভর্নমেন্ট যেখানে ফর্ম হলো, সেখানে কি হবে, যে প্রত্যেকটা কমিউনিটি লোকেদের কিন্তু ইকুয়াল পার্টিসিপেশন থাকবে, অর্থাৎ সমান পার্টিসিপেশন থাকবে। বোঝা গেল? তারপরে দেখো 3 নম্বরে কি আছে, অ্যাপার্ট ফ্রম দ্য সেন্ট্রাল অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের অ্যাপার্ট বাইরেও কি হলো, একটা নতুন একটা ফর্ম হলো কমিউনিটি গভর্নমেন্ট। কমিউনিটি গভর্নমেন্ট কি, যে প্রত্যেকটা রিজিয়নে সেই রিজিয়নে যে কমিউনিটির লোকের ডমিনেন্সি বেশি, ঠিক আছে,
তো সেখান থেকে সেই রিজিয়নে একটা করে রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং তারাই সেই কমিউনিটি, সেই রিজিয়নের ল্যাঙ্গুয়েজ থেকে আরম্ভ করে, কালচার থেকে আরম্ভ করে, এডুকেশন থেকে আরম্ভ করে, সোশিও ইকোনমিক কন্ডিশন, তাদের সোশিও ইকোনমিক কন্ডিশন পর্যন্ত প্রত্যেকটা জিনিস নিয়ে তারা কিন্তু তাদের ইলেক্টেড যে রিপ্রেজেন্টেটিভ তারা কিন্তু কনসার্ন থাকবে। ঠিক আছে, বোঝা গেল? কারণ তারা তাদের রিপ্রেজেন্টেটিভটা তারা তাদের কমিউনিটি লোকেরা তাকে কি করছে, ফর্ম করছে, এবং তাহলে সেই ব্যক্তি কিন্তু তাদের ডেভেলপমেন্টের জন্য রেসপন্সিবল। ঠিক আছে, তো সুতরাং কি হলো যে আমরা দেখলাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ বেলজিয়ামের যে গভর্নমেন্ট সে কি করলো যে 4 বার যে তার গভর্নমেন্টের কনস্টিটিউশন চেঞ্জেস করে এই জিনিসগুলো তাদের কি হলো, নিয়ে এলো, তাই তো। এবং এট দ্য লাস্ট আমরা কি বলতে পারি, এই যে 3টে ফর্ম অফ গভর্নমেন্ট এটা কিন্তু একটু মানে আমরা বলতে পারি যে এটা একটু কমপ্লেক্স ফর্ম অফ গভর্নমেন্ট, তাই তো। এটা অতটা সিম্পল নয়, এটা কমপ্লেক্স ফর্ম অফ গভর্নমেন্ট, এবং কমপ্লেক্স ফর্ম অফ গভর্নমেন্ট হলেও কিন্তু এটা কিন্তু খুবই সাকসেসফুল, তাই না। এবং এই গভর্নমেন্ট ফর্ম হওয়ার ফলেই কি হলো যে দুটো মানে যে কমিউনিটি লোকের মধ্যে ডাচ এবং ফ্রেঞ্চ পিপল লোকেদের মধ্যে ক্লাস ছিল সেটা কিন্তু দূর হয়ে গেল। এবং এট দ্য এন্ড আমরা কি বলতে পারি, এই সিস্টেমের মাধ্যমে তাহলে 3 ধরনের গভর্নমেন্ট ফর্ম হলো। একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, তাই না, একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট, আর একটা কি হলো আমাদের কমিউনিটি গভর্নমেন্ট, একটা কমিউনিটি গভর্নমেন্ট। 3টে গভর্নমেন্ট ফর্ম হলো। সেন্ট্রাল গভর্নমেন্ট কি হলো, সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ এটা, স্টেট গভর্নমেন্টের কাজ এটা, এবং কমিউনিটি গভর্নমেন্টের কাজ আমরা লাস্টে যেটা বললাম সেটা হচ্ছে কমিউনিটি গভর্নমেন্টের কাজ। এবং এর ফলে কি হলো, এর ফলে যে ব্রাসেলে যে এই মডেলটা এতটা সুন্দর মানে বিউটিফুলি এটা কাজ করলো, তার জন্য ইউরোপ অর্থাৎ বেলজিয়ামে কিন্তু দুটো কমিউনিটির মধ্যে ক্লাস ছিল, এখানে শান্তি ফিরে হলো। ঠিক আছে, এবং তার ফলে এই যে বেলজিয়ামের যে রাজধানী ব্রাসেলকে কি হলো যে পরবর্তীকালে যে ইউরোপিয়ান যে ইউনিয়ন অর্থাৎ ইউরোপের যে সমস্ত দেশগুলো মিলে যে ইউরোপিয়ান ইকোনমিক যে ইউনিয়ন গঠিত হয়েছে, সেই ইউরোপিয়ান ইউনিয়নে কিন্তু এটাকে ব্রাসেলকে হেডকোয়ার্টার হিসেবে কিন্তু ঘোষণা করা হলো। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে বিভিন্ন রকমের এথনিক কমিউনিটির লোক থাকার ফলেও কিভাবে তার বেলজিয়াম তার অ্যাকোমোডেশনের মাধ্যমে কিভাবে তার একটা হ্যাপি একটা এন্ডিং হলো, এটা আমরা বলতে পারি, তাই না। অর্থাৎ এখানে কি হলো, এখানে দেখো এখানে একটা কি হলো, পাওয়ারটা কিন্তু এখানে শেয়ার করে গেল, তাই না। সমস্ত পাওয়ারটা কিন্তু ব্রাসেলের মধ্যে কিন্তু সেন্ট্রালাইজ থাকলো না, সেখানকার গভর্নমেন্ট কি হলো বিভিন্ন রিজিয়নে ছড়িয়ে দিল, ফ্লেমিশ রিজিয়নে তাদের আলাদা করে দিল, তবে ব্যালোনিয়া রিজিয়নে আলাদা করলো, তাই না। তাহলে সুতরাং বোঝা গেল যে পাওয়ার শেয়ারিং এর মধ্যে যে অ্যাকোমোডেশন ইন বেলজিয়ামের যে কি কি ফ্যাক্টর নিয়েছিল কনস্টিটিউশন চেঞ্জের মধ্যে দিয়ে এই জিনিসগুলো কিন্তু নিয়ে এসেছিল। এবার আমরা যে নেক্সট যে তোমাদের দেওয়া আছে শ্রীলঙ্কার এবার তাদের এথনিক গ্রুপ কম্পোজিশন সম্পর্কে আমরা দেখে নেব। দেখো এবার আমরা নেক্সট যে কেস স্টাডিটা আমরা করবো সেটা হচ্ছে তোমার শ্রীলঙ্কা সম্পর্কে। বেলজিয়াম সম্পর্কে আমরা দেখলাম, তাই তো। এবার শ্রীলঙ্কাকে দেখবো। দেখো আমাদের আমরা সবাই জানি যে ইন্ডিয়ার এই যে একদম লাস্ট এই যে এই পোর্শনে আছে কি এরকম করে আছে শ্রীলঙ্কা, তাই না, শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কার এবার এথনিক কম্পোজিশন এবারে কি, অর্থাৎ শ্রীলঙ্কাতে কি কি ধরনের লোকে, এখানে কি কি রিলিজিয়াস কি কি বিভিন্ন ধরনের গ্রুপ লোক এখানে শ্রীলঙ্কায় বসবাস করে সেটা আমরা দেখব। অর্থাৎ এখানে দেখো যে 74% সিনালা স্পিকার, সিনালা মানে আমরা যেটা বলি সিংহলি ভাষা, অর্থাৎ শ্রীলঙ্কার যা লোক তার 74% লোক হচ্ছে কি হচ্ছে সিংহলি স্পিকার বা সিনালা স্পিকার যেটা বলছে। বাদ বাকি 18% লোক হচ্ছে তামিল স্পিকার, অর্থাৎ এই 74% লোক সিনালা বলছে এবং 18% লোক তামিল স্পিকার, তামিল ভাষা বলছে। এবার তামিল যে স্পিকার আছে এদের মধ্যে কিন্তু দুটো ভাগ আছে, একটা হচ্ছে কি তামিল নেটিভ ফর শ্রীলঙ্কা, অর্থাৎ যারা রেসিডেন্ট অফ শ্রীলঙ্কা, অর্থাৎ যারা অ্যাকচুয়াল যারা শ্রীলঙ্কার যারা অধিবাসী ছিল তারা যে তামিল ভাষাটা ইউজ করতো তারা 18% মধ্যে। এবং হচ্ছে ইন্ডিয়ান তামিলস কারা হচ্ছে হু ওয়ার রেসিডেন্টস অফ ইন্ডিয়া বাট হি হ্যাড কাম টু শ্রীলঙ্কা মেনি ইয়ার্স এগো অ্যাজ এ টি ওয়ার্কার। অর্থাৎ যখন কলোনিয়াল যখন আমাদের পিরিয়ড ছিল, অর্থাৎ ব্রিটিশরা যখন আমাদের মানে ইন্ডিয়া শ্রীলঙ্কা এই রিজিয়ন গুলোতে কি করতো যে তাদের ব্রিটিশদের তাদের সাম্রাজ্য ছিল, তো চা চাষের জন্য কি করতো যে লেবার
সে লেবারদেরকে কি নিয়ে আসতো ইন্ডিয়া থেকে, তখন তাদেরকে ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কাতে তারা নিয়ে এসেছিল, অর্থাৎ কলোনিয়াল পিরিয়ডে। এবং ওভার দ্য টাইম তারা কিন্তু ব্রিটিশরা যখন চলে যায় এখান থেকে, তারপরে কিন্তু তারা শ্রীলঙ্কাতেই কিন্তু সেই সমস্ত লোক থেকে যায় এবং তারাও কিন্তু শ্রীলঙ্কারই অধিবাসী হয়ে যায়। ক্লিয়ার? এটা বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে 18% লোক, তার মধ্যে হচ্ছে তামিল স্পিকারের মধ্যে একটা অরিজিনাল যারা শ্রীলঙ্কার অধিবাসী তাদের, এবং বাদ বাকি যে ইন্ডিয়ান যে তামিল তাদের, এবং বাদ বাকি যে 7% লোক তারা হচ্ছে খ্রিস্টান, অর্থাৎ তারা খ্রিস্টান ধর্মের লোক, কিন্তু তারা কোন ভাষায় বলে? সিনহালা ভাষা বলে, প্লাস যে তোমার তামিল স্পিকার তারা। কিন্তু এই যে 80% লোক এরা ছিল কিন্তু বুদ্ধিস্ট, অর্থাৎ বৌদ্ধ ধর্মের, এরা ছিল বুদ্ধিস্ট। আর 18% যে তামিল ছিল, এই 18% তামিলদের মধ্যে ছিল তো হিন্দু আর মুসলিম। অর্থাৎ এখানে দেখো তাহলে শ্রীলঙ্কাতে কারা মেজরিটি পোর্শনে রয়েছে? শ্রীলঙ্কাতে তোমার যারা অর্থাৎ সিনহালা স্পিকার অর্থাৎ বৌদ্ধিস্টরা কি রয়েছে? মেজরিটি পোর্শনে রয়েছে। এবং এখানে তামিল স্পিকার অর্থাৎ হিন্দু এবং মুসলিম, এবং এর সাথে কিছু খ্রিস্টানও আছে, এবং মানে তোমার কি বলবো যে সিনহালা স্পিকার এবং তামিল স্পিকারের মধ্যে কিছু খ্রিস্টান লোকেও রয়েছে, তারাও কিন্তু এরা এই তামিল স্পিকারের মধ্যে পড়ে। অর্থাৎ 18% যে লোক এরা কিন্তু এরা হচ্ছে হিন্দু এবং মুসলিম যারা রয়েছে তারা কিন্তু মাইনরিটির মধ্যে পড়ছে। অর্থাৎ এখানে এবার কি হলো, আমরা বেলজিয়ামের ক্ষেত্রে দেখলাম যে মেজরিটি এবং মাইনরিটির মধ্যে কিন্তু এখানে গভর্নমেন্ট কি করেছিল? একটা অ্যাকোমোডেশন করেছিল ইন বেলজিয়ামে। ঠিক আছে, গভর্নমেন্ট কিন্তু তার কনস্টিটিউশনকে মোটামুটি 1973 থেকে তোমার 1970 থেকে 1993 থেকে পর্যন্ত 4 বার চেঞ্জ করেছিল। এবং তার হ্যাপি এন্ডিং আমরা দেখেছিলাম, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছিল দুটো কমিউনিটির মধ্যে ক্লাসকে আটকানোর জন্য, বাধা দেওয়ার জন্য। কিন্তু এখানে দেখো, এখানে আমরা কি জানলাম, এথনিক যে কম্পোজিশন আছে শ্রীলঙ্কার সেটা একটু ভ্যারি করছে, এবং মেজরিটি বুদ্ধিস্টরা বেশি, মাইনরিটি হচ্ছে তামিল স্পিকারটা বেশি। সুতরাং এখানে গভর্নমেন্ট কি করে, এখানে গভর্নমেন্ট কি স্টেপ ফলো করে সেটা আমরা এবার নেক্সট স্লাইডে আমরা এবার দেখবো। এবার দেখো, অর্থাৎ আমরা কি দেখলাম যে শ্রীলঙ্কাতে যে তোমার যে সিনহালা মেজরিটি রয়েছে, অর্থাৎ যারা সিংহলি স্পিকিং যারা লোক, অর্থাৎ সেখানে তাদের মেজরিটি কি আছে? তারা বুদ্ধিস্ট। এবং বাকি যে 18% লোক অর্থাৎ তারা হিন্দু আছে, তার মধ্যে আছে তোমার ইসলামও রয়েছে, তাই না? এবং তারা কি হচ্ছে তামিল স্পিকিং লোক, তারা হচ্ছে মাইনরিটি গ্রুপে রয়েছে। এবার শ্রীলঙ্কার যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট কিভাবে যে মেজরিটিতে তাদের সাপোর্ট করলো এবং তাদের সাপোর্টে কি কি কনস্টিটিউশন চেঞ্জেস নিয়ে এলো দেখো। সেজন্য এখানে কি দেওয়া আছে আমাদের এই নম্বর স্লাইডে কি আছে যে মেজরিটিজম ইন শ্রীলঙ্কা, তাই তো? অর্থাৎ শ্রীলঙ্কার যে মেজরিটিজম সেই সম্পর্কে বলা আছে তার গভর্নমেন্টের, তাই তো? এবার দেখো কি কি সরকার তাদের এমন কিছু পলিসিস নিয়ে এলো যেটা একদম ডাইরেক্টলি অর্থাৎ যে মেজরিটি পিপল শ্রীলঙ্কা তাদেরকে সাপোর্ট করলো, এবং মেজরিটি পিপল সাপোর্ট করার ফলে কি হলো যে যারা মাইনরিটি পিপল তারা অ্যালিনিয়েটেড ফিল করতে লাগলো, তাই না? কি কি চেঞ্জেস নিয়ে এলো দেখো। 1956-এ তারা একটা কনস্টিটিউশনাল চেঞ্জ নিয়ে আসে, একটা বিল পাস করে, একটা আইন পাস করে টু রেকগনাইজ কি করে যে সিনহালা অ্যাজ এ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ তারা 1956-এ একটা কনস্টিটিউশনাল চেঞ্জেস নিয়ে আসে এবং একটা অ্যাক্ট পাস করে, যে অ্যাক্টে ওয়াইজ কি হয় যে এই যে সিনহালা অর্থাৎ একে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষণা করা হয়, এবং তার মাধ্যমে কি হলো যে আরো যে অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলোকে নেগলেক্টেড করা হলো। যেমন আমাদের ইন্ডিয়াতে কি হয়েছে, ইন্ডিয়াতে আমাদের মেজরিটি লোকে কি করে যে হিন্দি বলে, হিন্দিভাষী, কিন্তু আমাদের ইন্ডিয়াতে কোনো কিন্তু ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু নেই, কিন্তু হিন্দিকে কিন্তু ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ করা হয়নি। ঠিক আছে, কারণ হিন্দি যেমন হিন্দি আছে নর্থ রিজিয়নে, মানে নর্দার্ন পোর্শনে গোটাটাই হিন্দি, তার সাথে সাথে বাংলা আছে, তাই না? মারাঠি আছে,
তেলেগু রয়েছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ রয়েছে। যদি হিন্দিকে যদি প্রমোট করা হয় ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে, তাহলে অন্যান্য যে সমস্ত ল্যাঙ্গুয়েজ তাদেরকে নেগলেক্ট করা হবে, তাই না? তো কিন্তু শ্রীলঙ্কান গভর্নমেন্ট কি করেছিল, সেই জিনিসটা কিন্তু করেনি। সেই জন্য 1956-এ তার একটা অ্যাক্ট ওয়াইজ সিনহালাকে কি করলো, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করা হলো। কি কিভাবে তাদের মানে তামিলটা নেগলেক্টেড হলো সেটা দেখো। এবার 2 নম্বরে হচ্ছে যে দ্য গভর্নমেন্ট followed the policy that favored Sinhala's applicant for government job and admission। অর্থাৎ গভর্নমেন্ট জব এবং অ্যাপ্লিকেশনের জন্য, বিভিন্ন রকম অ্যাডমিশনের জন্য কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, সেখানেও কিন্তু ডিসক্রিমিনেশন হতে লাগলো। কি ডিসক্রিমিনেশন? অর্থাৎ যেখানে দেখা গেল যে একটা পোস্টের জন্য 2টো মানে অ্যাপ্লিকেন্ট, তো সেখানে যদি সেই 2জন অ্যাপ্লিকেন্টের মধ্যে একজন যে এই সিনহালা মানে এথনিক গ্রুপের সাথে, অর্থাৎ দের সাথে কানেক্টেড, এবং আর একজন তামিল, তাহলে ফেভার কাদেরকে করা হতো? সিনহালা স্পিকিংদেরকে, তাই না? তাহলে তাদেরকে কি হতো, এই সেম সিচুয়েশনটা কিন্তু অ্যাডমিশন এবং জবস প্রতিটা ক্ষেত্রেই কিন্তু গভর্নমেন্ট অ্যাডমিশন এবং জবস প্রতিটা ক্ষেত্রেই কিন্তু গভর্নমেন্ট কি করতে লাগলো, সিনহালাদেরকে বেশি ফেভার করতে লাগলো, তাই না? তার সাথে সাথে কি হলো, যে যে সমস্ত তামিল স্পিকিং পিপল তাদেরকে নেগলেক্টেড করা হলো। তাদেরকে ফেভার করা মানে কি, তাদেরকে নেগলেক্ট করা হলো। যদি গভর্নমেন্ট যে জবটা দেবে সেটা যদি অন দ্য বেসিস অফ মেরিট হিসেবে যদি দেয়, তাহলে সেটা ঠিক ছিল, কিন্তু তা না করে কি করলো, তারা সিনহালাদের বেশি ফেভার করতে লাগলো। ঠিক আছে, 2 নম্বরটা বোঝা গেল। এবার 3 নম্বরটা কি বলছে, এ নিউ কনস্টিটিউশন stipulated that the state shall protect and foster the Buddhism। স্টিপুলেটেড মানে কি, অর্থাৎ এনহ্যান্স করতে লাগলো, বাড়াতে লাগলো, প্রমোট করতে লাগলো। অর্থাৎ নিউ যে কনস্টিটিউশন যেটা চেঞ্জেসটা নিয়ে এলো, সেই মানে চেঞ্জেসের মাধ্যমে এমন কিছু পরিবর্তন আনলো, যে পরিবর্তন ইনডাইরেক্টলি যে বুদ্ধিজম যে তাদের রিলিজিয়ান রয়েছে তাকে প্রমোট করে, ফস্টার বুদ্ধিজমকে প্রমোট করলে, এবং তার সাথে সাথে অন্যান্য যে সমস্ত ল্যাঙ্গুয়েজ রয়েছে তাদেরকে কিন্তু, ল্যাঙ্গুয়েজ নয়, রিলিজিয়ান রয়েছে, কালচার রয়েছে, কমিউনিটি রয়েছে, তাদেরকে কিন্তু নেগলেক্টেড করতে লাগলো, তাই না? তাহলে অর্থাৎ এই 3টে আমরা পয়েন্টের মাধ্যমে কি বুঝতে পারলাম, যে শ্রীলঙ্কান যে গভর্নমেন্ট, সে গভর্নমেন্ট কি করেছিল, অর্থাৎ মেজরিটিদের সাপোর্ট করেছিল, তাই না? বেলজিয়ামের গভর্নমেন্ট কি করেছিল, অ্যাকোমোডেশন করেছিল, অ্যাকোমোডেশন ইন বেলজিয়াম। 3টে ফর্ম তৈরি করেছে, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং কমিউনিটি গভর্নমেন্ট। কমিউনিটির জন্য আলাদা তাদের রিপ্রেজেন্টেটিভ থাকবে। কিন্তু এখানকার যে শ্রীলঙ্কান গভর্নমেন্ট, এরা কিন্তু তা করেনি। এরা কি করেছিল, মেজরিটি যে বেস করে যে তার উপরে কি করেছিল, মেজরিটিজম মানে পলিসি অ্যাপ্লাই করেছিল। তার ফলে এখানে আমরা কি দেখলাম, 2টো মেজর পপুলেশন কি ছিল, একটা ছিল কি সিনহালা, অর্থাৎ একটা সিনহালা লোক পপুলেশন, আর এদিকে একদিকে ছিল কি তামিল, তাই না? তামিল। সিনহালাদের কি হচ্ছিল, ল্যাঙ্গুয়েজকে প্রমোট করা হচ্ছিল, কালচারকে প্রমোট করা হয়েছিল, তাদের যে রিলিজিয়ান সেটাকেও কিন্তু প্রমোট করা হচ্ছিল। অপরপক্ষে এদের যে ল্যাঙ্গুয়েজ সেটাকেও কিন্তু প্রমোট করা হচ্ছিল না, ঠিক আছে? কালচারকেও প্রমোট করছিল না, অর্থাৎ এদেরকে প্রমোট করা মানে এদেরকে কি করা, ডিক্লাইন করা, এবং তাদের যে রিলিজিয়ান তাদের সেটাকেও কিন্তু এরা কি করছিল না, মানে এক কথায় এদেরকে কেয়ার করছিল না, অর্থাৎ নেগলেক্ট করছিল এদের। কারণ এরা তো এদের এই সিনহালা মেজরিটিদের দিকে বেশি এদের ধ্যান ছিল এই সরকারের। তো সুতরাং এই তামিল যে সমস্ত পিপল আছে, তখন তারা দে ফিল অ্যালিনিয়েটেড, ঠিক আছে? এবং তারা কি করে, তারা দেখে যে এখানকার যে মেজর যে গভর্নমেন্ট আছে এবং যে মেজর যে পলিটিক্যাল পার্টি রয়েছে, তারা তো তাদের সম্পর্কে বলবে না, ঠিক আছে? কারণ তারা এই মেজরিটিকে সাপোর্ট করে, মাইনরিটিদের সাপোর্ট করছে না, ঠিক আছে? এবং তারা এই যে 2টো কমিউনিটি রয়েছে, এবং তারা এটাও ভাবে যে তাদের যে মানে যে ফান্ডামেন্টাল রাইটস আছে তার মধ্যে একটা হচ্ছে ইকুয়ালিটি, তাই না? ইকুয়ালিটি, অর্থাৎ সমাজে যে ইকুয়ালিটি, সবাইকে যে সমান অধিকার, সেটা কি হচ্ছে এদের ক্ষেত্রে সেটা কিন্তু মানা হচ্ছে না। তাহলে এই 2টো কমিউনিটি ক্লাসের মধ্যে ইকুয়ালিটি নেই, সমানতা নেই, ঠিক আছে? তাদের মধ্যে লটস অফ ডিসপ্যারিটিস রয়েছে, এবং সেটা ক্রিয়েট করছে গভর্নমেন্ট নিজেই, তাই না? কারণ এদেরকে বেশি, মেজরিটি পিপলদের বেশি
কি করছে, তারা সাপোর্ট করছে। তার ফলে এরা কি করে, যখন এরা দেখলো যে গভর্নমেন্ট এবং যে অন্যান্য যে মেজরিটি পার্টি আছে এরা কিন্তু এদের সম্পর্কে যখন ভাবছে না তামিলদের সম্পর্কে, তখন তারা নিজেরাই কি করে একটা পলিটিক্যাল পার্টি অর্গানাইজ করে। ঠিক আছে, নিজেদের ডিমান্ডের জন্য একটা পলিটিক্যাল পার্টি কিন্তু তারা অর্গানাইজ করে। এবং এই পলিটিক্যাল পার্টির কি ডিমান্ড ছিল সেটা আমরা নেক্সট দেখে নেবো। দেখো এবার আমরা প্রিভিয়াস স্লাইডে দেখলাম যে কি হচ্ছে, যে গভর্নমেন্ট কি হচ্ছে, যে মেজরিটি যে পোর্শন অর্থাৎ যে সিনহালা স্পিকার তাদেরকে কিন্তু সাপোর্ট করছে, তাদের মানে কোনো প্ল্যানিং, ইকোনমিক ডেভেলপমেন্টের কোনো প্ল্যানিং হোক, এডুকেশন ক্ষেত্রে কোনো রকমের বেনিফিট হোক, সুবিধা হোক, সুযোগ হোক, জব পারপাসে কোনো সুযোগ হোক, কি হচ্ছে তাদেরকে মেজরিটি পিপলদের জন্য কি করছে, গভর্নমেন্ট সবসময় সাপোর্ট করছে। এবং তার বিপরীতে যে তামিল স্পিকার রয়েছে তাদেরকে আমরা দেখলাম গভর্নমেন্ট কি করছে, যে সবসময় তাদেরকে নেগলেক্ট করছে। ঠিক আছে, এবং তাদের যে বুদ্ধিজম মেজরিটিদের তাকেও সেই সমস্ত বিভিন্ন রকম চেঞ্জেস নিয়ে এসে সেই ধর্মকে, বুদ্ধিজম ধর্মকে প্রমোট করছে। ঠিক আছে, এবার তার ফলে যখন যে তামিল যে পিপল আছে, সেই তামিল পিপলরা যখন দেখলো যখন গভর্নমেন্ট এবং তার যে মেজর পার্টি তাদের সম্পর্কে যখন মানে তাদের দে আর নট কনসার্ন অ্যাবাউট দেয়ার, তখন তারা কি করে, দে দেমসেলফ ফর্ম দে পার্টি। ঠিক আছে, তারা নিজেরাই কিন্তু একটা পার্টি ফর্ম করে এবং এই সমস্ত ডিমান্ড গুলো কিন্তু তাদের কিন্তু এই ডিমান্ড গুলো কিন্তু তাদের তখন করতে থাকে, এই ডিমান্ড গুলো তারা করতে থাকে। কি ডিমান্ড দেখো এখানে কি বলছে, তামিল ল্যাঙ্গুয়েজ শুড অলসো বি ডিক্লেয়ার্ড অ্যাজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তাই না? এখানে কি বললো যে তামিল যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজকেও কি করতে হবে, যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে, যে সিনহালা যে 1956 কি করেছিল, কনস্টিটিউশন চেঞ্জের মাধ্যমে একটা অ্যাক্টের মাধ্যমে কি নিয়েছিল গভর্নমেন্ট, সিনহালাকে অ্যাজ এ তোমার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে নিয়ে এসেছিল। এবং সেখানে কিছু তামিল কি করেছিল, তামিল ল্যাঙ্গুয়েজ কি কোন 80% লোক কি করে, তামিল পিপল, তামিল ল্যাঙ্গুয়েজ স্পিকিং বলা লোক, তাদেরকে নেগলেক্ট করা হয়েছিল। তখন তারাও কিন্তু বলে যে আমাদের যে তামিল ল্যাঙ্গুয়েজ তাকেও কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, তারপরে আর কি তাদের কি ছিল, যে সেপারেট গভর্নমেন্ট শুড বি ফর্ম ইন দেয়ার রিজিয়ন। অর্থাৎ তামিলরা যে, এটা যেমন ধরো এটা শ্রীলঙ্কার এটা একটা আউটলাইন ম্যাপ একটা আঁকার আমরা চেষ্টা করব, এরকম টাইপের শ্রীলঙ্কা। তো এই শ্রীলঙ্কার কি ছিল, এই যে নর্থ পোর্শন এবং যে ইস্টার্ন পোর্শন, এই পোর্শনটাই কিন্তু ছিল অ্যাকচুয়ালি তোমার যে তামিল রিজিয়ন। ঠিক আছে, তো সুতরাং এই তামিল রিজিয়নে কি করেছিল, তারা চেয়েছিল যে তামিল রিজিয়নে আমাদের একটা এক্সট্রা একটা আলাদা আমাদের একটা গভর্নমেন্ট ফর্ম করতে দেওয়া হোক। এই গভর্নমেন্ট, এই রিজিয়নে আমাদের গভর্নমেন্ট ফর্ম করতে পারলে কি হবে, আমরা আমাদের নিজেদের মানে যে অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম সেটাকে ঠিকঠাক ভাবে আমরা কিন্তু চালিয়ে নিতে পারবো, যেখানে আমাদের যে বেসিক যে ফান্ডামেন্টাল রাইটস, ইকুয়ালিটি যেটা ভায়োলেটেড হচ্ছিল সেটা হয়তো ভায়োলেটেড হবে না, সমাজে সবাই কিন্তু সমান প্রাধান্য পাবে। কিন্তু এটা কিন্তু সেকেন্ড ডিমান্ড এটা ছিল। আর কি চাইছিল, তামিল পিপল শুড অলসো গেট ইকুয়াল অপরচুনিটি অ্যাজ সিনহালা। অর্থাৎ সিনহালা পিপলরা যেমন কি হচ্ছে, তারা যেমন সমান সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেমন সুবিধা পাচ্ছে, ঠিক তাদের মধ্যে কি হচ্ছে, যেন তামিল পিপলরাও কি করে, তামিল স্পিকিং পিপলরাও তারাও যেন সমাজের বিভিন্ন স্তরে একই ধরনের সুযোগ সুবিধা পায় সিনহালাদের মতো, অর্থাৎ বৌদ্ধিস্টদের মতো। তারপরে কি বলছে, এ সেপারেট কান্ট্রি ফর তামিল স্পিকার ইন দ্য নর্থ অ্যান্ড ইস্টার্ন পার্ট অফ দ্য নেশন। অর্থাৎ গোটা শ্রীলঙ্কার মধ্যে যেটা বললাম, একটা সেপারেট একটা কান্ট্রি তারা যখন দেখলো যে এই প্রথম তিনটে যখন ডিমান্ড তারা যখন মানলো না শ্রীলঙ্কান গভর্নমেন্ট, তখন তামিলরা বললো ঠিক আছে তোমরা যদি না মানো তাহলে কি করো, আমাদের জন্য একটা সেপারেট নেশন তৈরি করে দাও, ঠিক আছে, আমাদেরকে আলাদা করে দাও। এই যে মুভমেন্ট, এই মুভমেন্ট থেকেই কিন্তু আমাদের কি শুরু হয়, যে এলটিটি। ঠিক আছে, এলটিটি সম্পর্কে তোমরা অনেকবার শুনে থাকবে, ঠিক আছে, যার মেন লিডার ছিল কে, প্রভাকারণ। ঠিক আছে, এবং এই এলটিটির আমলেই কি এই যে যখন শ্রীলঙ্কার এই আপার কাস্ট মেজরিটি অর্থাৎ বুদ্ধিস্ট এবং তামিলদের সাথে যে একটা যে সিভিল ওয়ার তখন কিন্তু স্টার্ট হয়ে যায়। এই সিভিল ওয়ারে কি করে, আমাদের যখন রাজীব গান্ধী কিন্তু শ্রীলঙ্কান গভর্নমেন্টকে কিন্তু হেল্প করেছিল। ঠিক আছে, এবং রাজীব গান্ধীর যে পরবর্তীকালে যে তামিলনাড়ুতে যে হত্যাকাণ্ড হয়, যে তাকে যে বোম ব্লাস্টের মাধ্যমে উড়িয়ে দেওয়া হয়, সেটা করেছিল কিন্তু এলটিটি করেছিল। ঠিক আছে,
কারণ তাদের একটা আলাদা তামিল টাইগার লিবারেশন ফ্রন্ট বলে একটা তাদের সংগঠনের নাম দিয়েছিল, যে তারা কি হয় তখন তারা চায় যে এই মানে শ্রীলঙ্কা থেকে নিজেদের আলাদা করে নিজেদের আলাদা নেশন তৈরি করার জন্য তারা কি হয় এই দুটো কমিউনিটি লোকের মধ্যে সিভিল ওয়ার স্টার্ট হয়। ঠিক আছে, তোমরা অনেকই নাম শুনে থাকবে প্রভাকরণ, এবং জানবে যে রাজীব গান্ধী হত্যাকাণ্ডের সঙ্গে সে কিভাবে লিঙ্ক। এই জন্যই লিঙ্ক, যেটা বললাম যে রাজীব গান্ধী কি করেছিল, এই সিভিল ওয়ার যখন স্টার্ট হয় তখন কিন্তু রাজীব গান্ধী শ্রীলঙ্কা গভর্নমেন্টকে হেল্প করেছিল। আর তামিলরা কি চাইছিল, তামিলরা চাইছিল যে শ্রীলঙ্কান গভর্নমেন্ট কি করে তাদের যখন ডিমান্ড গুলো মেনে নিতে পারছে না, তাদের যখন মানে যে ফান্ডামেন্টাল রাইটস ইকুয়ালিটি যেখানে ভায়োলেট হচ্ছে, সুতরাং তাদেরকে আলাদা নেশন দিয়ে দেওয়া হোক। যদি তাদেরকে আলাদা নেশন না দিয়ে দেওয়া হয় তাহলে তাদেরকে কি করতে হবে, তাদেরকেও তাদের সমাজের যে বেনিফিট দ্বারা সিনালারা পাচ্ছে তাদেরকে সেই সমান ইকুয়াল বেনিফিট দিতে হবে। তাদের যে ল্যাঙ্গুয়েজ তামিল, সেটাকে যেমন সিনালা যেমন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, ঠিক সেরকম তাদের সিনালাকেও অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, কারণ দেখো যদি কোনো একটা জিনিসকে তুমি প্রমোট করো, ঠিক আছে, কোনো একটা মেজরিটি রিজিয়নে কোনো একটা জিনিসকে প্রমোট করলে তার সাথে সাথে অন্য যে জিনিস রিজিয়নে রয়েছে সেটাকে কিন্তু নেগলেক্ট করলে তো চলবে না, তাহলে তো তার সেখান থেকে তো বিদ্রোহ স্টার্ট হবেই। যেটা আমি প্রিভিয়াসে বললাম কি, আমাদের গোটা ভারতের যে আমাদের এত বড় একটা কান্ট্রি, আমাদের প্রত্যেকটা ন্যাশনাল জিনিস রয়েছে, কিন্তু একবার চিন্তা করে দেখো তো আমাদের ভারতবর্ষে কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। ঠিক আছে, ম্যাক্সিমাম হয়তো বলে দেয় পট করে যে আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি, মোটেও না। কারণ আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি নয়, আমাদের হিন্দিভাষী লোকের সংখ্যা বেশি, মেজরিটি নর্থ ইন্ডিয়াতে, কিন্তু আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু হিন্দি নয়। কারণ শুধু হিন্দিটাই তো ভারতবর্ষ বলা হয় না, মোটামুটি 23টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, তার বাইরে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা আছে, তামিলনাড়ু আছে, তেলেগু আছে, কন্নড় আছে, ঠিক আছে, মারাঠা আছে, গুজরাটি আছে। সুতরাং যদি হিন্দিকে যদি আমি প্রমোট করি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে, তাহলে অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলো তো নেগলেক্ট করা হচ্ছে, তাই না? তাহলে সুতরাং এরা যেমন সিনালাকে কি করে দিল, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে প্রমোট করে দিল, কিন্তু তামিলকে নেগলেক্ট করলো। তো সুতরাং এই যে প্রসেস, সুতরাং গভর্নমেন্ট, শ্রীলঙ্কার গভর্নমেন্ট এদের কথা মানলো না, ফলে সিভিল ওয়ার স্টার্ট হলো। সিভিল ওয়ার কোন একটা কান্ট্রিতে যখন ওয়ার স্টার্ট হয় তখন তার সাথে সাথে সেই কান্ট্রি, তার সাথে ইকোনমিক থেকে আরম্ভ করে সোশ্যাল যে ব্যালেন্স থাকে সেগুলো পুরোপুরি নষ্ট হয়ে যায়। ঠিক আছে, সুতরাং পুরো কান্ট্রিতে একটা সিভিল ওয়ারের যখন কন্ডিশন শুরু হয় তখন তার সোশিও ইকোনমিক কন্ডিশনও কিন্তু শ্রীলঙ্কার কিন্তু ডিক্লাইন করে, এবং তার সাথে বহু লোক কিন্তু মারা যায়। তো সুতরাং আমরা কি দেখলাম, দুটো দেশের আমরা কি দেখলাম এক্সাম্পল দেখলাম। একটা হচ্ছে বেলজিয়ামের গভর্নমেন্ট কি করলো, বেলজিয়ামের গভর্নমেন্ট এটা চাইলো যে তার অ্যাকোমোডেশন প্ল্যান নিয়ে এলো। ঠিক আছে, অ্যাকোমোডেশন প্ল্যান নিয়ে এসে সে তার কনস্টিটিউশনকে কি করলো, 1973 থেকে 1993 পর্যন্ত 4 বার তার কনস্টিটিউশনকে চেঞ্জ করে কি করলো, যে তার পাওয়ারটাকে ডিসেন্ট্রালাইজ করে দিল, পাওয়ারটাকে শেয়ার করে দিল। ঠিক আছে, একটা কমপ্লেক্স একটা গভর্নিং সিস্টেম তৈরি করলো, কিন্তু সেটা সাকসেসফুল হয়েছিল। স্টেট গভর্নমেন্ট করেছিল, তার সাথে সেন্ট্রাল গভর্নমেন্ট, আর একটা কি করলো যে কমিউনিটি গভর্নমেন্ট। ঠিক আছে, এর মধ্যে কি হলো, পিসফুলি তারা যে ডাচ স্পিকিং এবং তার সাথে সাথে যে ফ্রেঞ্চ স্পিকিং লোকের দুটো কমিউনিটি ছিল, তারা কিন্তু পিসফুলি লাইফ তারা লিড করতে লাগলো এবং তাদের একটা হ্যাপি এন্ডিং হলো। কিন্তু শ্রীলঙ্কার ক্ষেত্রে আমরা দেখলাম কিন্তু এর একটা কি বলবো, একটা স্যাড এন্ডিং হলো, সেটা আমরা বলতে পারি। লক্ষ লক্ষ লোক এই সিভিল ওয়ারের পরে মারা যায়। ঠিক আছে, এবং এরপরে পার্শ্ববর্তী রিজিয়ন গুলো, কান্ট্রি গুলো কিন্তু এর দ্বারা প্রভাবিত হয়। কারণ কি, এখানকার গভর্নমেন্ট কিন্তু এই যে শ্রীলঙ্কার যে গভর্নমেন্ট, এখানে মেজর যে দুটো কমিউনিটি ছিল তাদের মধ্যে যে বিভেদ ছিল সেটা দূর করতে গভর্নমেন্ট কোনো প্রিকশনারি স্টেপ কিন্তু গভর্নমেন্ট নেয়নি। গভর্নমেন্ট কি করেছিল, যে মেজরিটি যে স্পিকিং যে লোক ছিল তাদেরকেই সাপোর্ট করেছিল। ঠিক আছে, বোঝা গেছে? তো আজকের এই ভিডিওতে তোমাদের দুটো যে নেশনের উদাহরণ দিলাম, সেই দুটো নেশনের উদাহরণের মাধ্যমে দিয়ে পাওয়ার শেয়ারিং এর যে কনসেপ্টটা সেটাকে বোঝানো হলো। তাহলে আমরা প্রথমেই বুঝতে পারলাম যে প্রথম যে নেশনটা, সেখানে তার মাধ্যমে পাওয়ার শেয়ারিং করে কি হয়েছে, পিসফুলি লাইফ লিড করতে পারছে। কিন্তু দ্বিতীয় শ্রীলঙ্কার ক্ষেত্রে পাওয়ার শেয়ারিং যে কনসেপ্ট সেটা অ্যাপ্লাই করা হয়নি। অর্থাৎ অ্যাকচুয়ালি পাওয়ার যত শেয়ার হবে তত আমাদের ডেমোক্রেসিটা কি হবে, তত আমাদের ডেমোক্রেসিটাকে আমাদের ওয়েল মেনটেন হবে। ঠিক আছে, ক্লাস 9এও আমরা যেমন পড়েছিলাম যে আমাদের অ্যাজ এ গভর্নমেন্ট হিসেবে কি করতে হবে, যে আমাদের গভর্নমেন্ট হিসেবে পাওয়ারটাকে 3টে ভাগে আমাদেরকে সেপারেট করে দিয়েছে। একটা হচ্ছে লেজিসলেচার, একটা হচ্ছে তোমার এক্সিকিউটিভ,
আর একটা হচ্ছে তোমার জুডিশিয়ারি সিস্টেম। সুতরাং নেক্সট যে ভিডিওটা আমরা করব এই পাওয়ার শেয়ারিং এর কি প্রয়োজনীয়তা এবং তার সাথে সাথে ফর্মস অফ পাওয়ার শেয়ারিং নিয়ে আমরা নেক্সট ভিডিওটা আমরা কিন্তু কমপ্লিট করব। সুতরাং ভালো লাগলে ভিডিওটা কমেন্ট লাইক শেয়ার করবে এবং অন্য কোনো জায়গায় যদি কোনো রকম প্রবলেম থাকে তো ইউ ক্যান ask me in my comment section. Still there, stay connected and keep learning. Subscribe my channel Radical Learning. Thank you for watching.